হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিকে রেফারেন্স। বন্ধুরা, তোমরা সকলেই জানো যে বিগত 6 থেকে 6.5 মাস এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড হয়নি। এর কারণ হিসেবে বলি, এই চ্যানেলের যে ইমেল আইডি তা কোনো বিশেষ কারণের জন্য লগ ইন করতে অক্ষম ছিলাম। তো বিগত 6 মাস পর বহু প্রচেষ্টার পরে সে আইডিটা রিকভার করতে সক্ষম হয়েছি। সুতরাং এখন থেকে এই ক্লাসগুলো রেগুলার চলবে, আগের থেকেও ভালো ভালো ক্লাস চলবে এই ভিডিওগুলোর মাধ্যমে। তোমরা অবশ্যই যারা এই চ্যানেলে বহুদিন থেকে জয়েন ছিলে, ডিমোটিভেট হয়ে গেছিলে, তাদেরকে বলি চিন্তা করার কারণ নেই। আবার কিন্তু আগের মতো বা তার থেকেও বেটার ক্লাস কিন্তু আসতে থাকবে। তোমরা অবশ্যই শুধু সাপোর্ট করো, সকলে পাশে থেকো, তাহলেই হবে। তো চলো, আজকে WBPSC টপিক ওয়াইজ সায়েন্সের জিকে ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা পৌষ্টিকতন্ত্র, পাচনতন্ত্র, এই যে পরিপাকতন্ত্র সম্পর্কিত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে, যা আপকামিং যে কোনো WBPSCর এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবে। তো চলো শুরু করা যাক। দেখো, পৌষ্টিকতন্ত্রের আজকে প্রথম প্রশ্ন কি রয়েছে। মানব দেহের কোন পৌষ্টিক গ্রন্থিকে জৈব রসায়নগার বলা হয়? মানব দেহের কোন পৌষ্টিক গ্রন্থিকে জৈব রসায়নগার বলা হয়? মনে রাখবে, যকৃৎকে। যকৃৎ হচ্ছে মানব দেহের পৌষ্টিক গ্রন্থির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যাকে জৈব রসায়নগার বলা হয়। তারপর, ভিল্লি বা ভিলাই কোথায় দেখতে পাওয়া যায়? মনে রাখবে, ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে ভিল্লি বা ভিলাই দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, ব্রুনার গ্রন্থি। ব্রুনার গ্রন্থি দেখা যায় কোথায়? তো আন্ত্রিক গ্রন্থিতে। এছাড়াও মনে রাখবে, আন্ত্রিক গ্রন্থিতে দেখা যায় গোবলেট কোষ। গোবলেট কোষ দেখতে পাওয়া যায় আন্ত্রিক গ্রন্থিতে। পাকস্থলীর উৎসেচক ক্ষরণকারী কোষের নাম কি? পাকস্থলীর মধ্যে যে উৎসেচক ক্ষরিত হয়, এই ক্ষরণকারী কোষের নাম হচ্ছে অক্সিনেটিক কোষ। মনে রাখবে, অক্সিনেটিক কোষ। নেক্সট দেখো, আন্ত্রিক রসের অপর নাম কি? ইম্পর্টেন্ট কোশ্চেন। আন্ত্রিক রসের অপর নাম হচ্ছে সাক্কাস অ্যান্টেরিকাস। মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। সাক্কাস অ্যান্টেরিকাস কি কোশ্চেন আসে, তো মনে রাখবে আন্ত্রিক রসের অপর নাম। তারপরে দেখো, ক্ষুদ্রান্তের সম্পূর্ণ পাচিত তরল এবং সরল খাদ্য কি নামে পরিচিত? তো কাইম নামে পরিচিত। ক্ষুদ্রান্তের সম্পূর্ণ পাচিত তরল ও সরল খাদ্যকে বলা হয় কাইম। নেক্সট দেখো, পাচিত খাদ্য শোষিত হয় কোথায়? ক্ষুদ্রান্তের মধ্যে। ক্ষুদ্রান্তের মধ্যে যে খাদ্য পাচিত হয় তার অংশটা কিন্তু শোষিত হয়। এবং মনে রাখবে, বেশিরভাগ পাচন ক্রিয়া কিন্তু এই ক্ষুদ্রান্তের মধ্যে, কিন্তু বাকি যে প্রক্রিয়াগুলো রয়েছে বেশিরভাগ সেটা সম্পন্ন হয় কোথায়? ক্ষুদ্রান্তের মধ্যে। নেক্সট দেখো, খাদ্য হজম করার জন্য প্রয়োজনীয় উপাদান কি? তো উৎসেচক। উৎসেচক ছাড়া কিন্তু খাদ্য হজম হয় না, এই জন্য উৎসেচক হচ্ছে একটি খাদ্য হজমকারী প্রয়োজনীয় উপাদান। নেক্সট দেখো, মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড পাওয়া যায়? তো হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। মানুষের লালারস কোন খাদ্যকে পাচিত করে? তো স্টার্চ যে খাদ্য রয়েছে সেটাকে কিন্তু পাচিত করে। এছাড়া মনে রাখবে, মানুষের লালারসের মধ্যে লাইসোজাইম কিন্তু উৎসেচক পাওয়া যায়। কোশ্চেনটা আসে যে লাইসোজাইম উৎসেচক কোথায় পাওয়া যায়? তো মানুষের লালারসে। নেক্সট দেখো, পিত্তরস উৎপন্ন করে কোন অঙ্গ? তো লিভার এবং যকৃৎ। লিভার বা যকৃৎ গুরুত্বপূর্ণ কোশ্চেন। লিভার বা যকৃৎ কী করে? পিত্তরস উৎপন্ন করে। নেক্সট দেখো, পিত্তরস সঞ্চিত থাকে কোথায়? তো পিত্তথলি বা গল ব্লাডার, এটিও ইম্পর্টেন্ট। গল ব্লাডার বা পিত্তথলির মধ্যে পিত্তরস কিন্তু সঞ্চিত থাকে। পরবর্তী কোশ্চেনগুলো দেখে নেব। পৌষ্টিক নালীর কোন অংশে ফ্যাটের পাচন ঘটে? অর্থাৎ পৌষ্টিক নালীর কোন জায়গায় ফ্যাটের কিন্তু পাচনটা সম্পন্ন হয়? মনে রাখবে, ক্ষুদ্রান্তের মধ্যে, এটিও ইম্পর্টেন্ট। স্টার্চের সম্পূর্ণ পাচনের ফলে কি উৎপন্ন হয়? তো গ্লুকোজ উৎপন্ন হয়। স্টার্চ সম্পূর্ণ পাচনের ফলে গ্লুকোজ উৎপন্ন হয়। গ্লাইকোজেন সঞ্চিত থাকে কোথায়? লিভারের মধ্যে। পরিপাকের সময় প্রোটিন রূপান্তরিত হয় কোন পদার্থে? তো অ্যামাইনো অ্যাসিডে। মনে রাখবে, পরিপাকের সময় প্রোটিন অ্যামাইনো অ্যাসিডে কিন্তু রূপান্তরিত হয়।
পরবর্তী কোশ্চেন দেখো, মানব দেহে ফ্যাট সঞ্চিত থাকে কোন কলায়? তো অ্যাডিপোজ নামক একটা কলা রয়েছে, সেই অ্যাডিপোজ কলায় কি হয়? তো মানব দেহের ফ্যাট সঞ্চিত থাকে। বিপাক বলতে কি বোঝায়? বিপাক বলতে এক কথায় যদি বলা হয় তো জৈব অণুর সংশ্লেষ এবং ভাঙনকে সহজ ভাষায় বিপাক বলা যেতে পারে। তারপরে দেখো, গবাদি পশুদের পৌষ্টিক নালীতে কোন প্রকার উৎসেচক পাওয়া যায়? গবাদি পশুদের পৌষ্টিক নালীতে সেলুলোজ নামক কিন্তু উৎসেচক পাওয়া যায়। নেক্সট দেখো, কোন অঙ্গে ফ্যাট ভেঙে কোলেস্টেরল উৎপন্ন হয়? তো ক্ষুদ্রান্তের মধ্যে কি হয়? ফ্যাট ভেঙে গিয়ে কোলেস্টেরল উৎপন্ন হয়। নেক্সট দেখো, খাদ্যের লবণ কি করে? পরিপাকের সময় যে প্রয়োজনীয় অ্যাসিডের উৎপাদন হয় তা কিন্তু নিয়ন্ত্রণ করে। এই জন্য কি করি, যে খাদ্যের মধ্যে আমরা কিন্তু লবণ দিই, কারণ এই লবণ কি করে, পরিপাকের সময় প্রয়োজনীয় যে অ্যাসিডগুলো ক্ষরিত হয় তার কিন্তু উৎপাদনটা নিয়ন্ত্রণ করে। লবণের পরিমাণ যদি না থাকে তাহলে অ্যাসিডের উৎপাদন মাত্রা বৃদ্ধি পাবে এবং পাকস্থলী কিন্তু ক্ষত সৃষ্টি করবে। নেক্সট দেখো, মানব দেহের যকৃৎ কয়টি খণ্ড নিয়ে গঠিত? তো মনে রাখবে 4টি খণ্ড নিয়ে গঠিত। যকৃতের কোন কোষ রোগ জীবাণু ধ্বংস করে? তো কুফার কোষ, মনে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট। কুফার কোষ যকৃতে অবস্থিত, যা রোগ জীবাণুকে ধ্বংস করতে পারে। নেক্সট দেখো, শ্বেতসার জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে কোন প্রকার উৎসেচক? শ্বেতসার জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে টায়ালিন। এর সাথে মনে রাখবে যে প্রোটিন যে রয়েছে, প্রোটিন জাতীয় খাদ্য, ঠিক আছে, সেটা পেপসিন নামক উৎসেচন আছে যা পেঁপের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। সেই পেপসিন কিন্তু প্রোটিন পরিপাকে সাহায্য করে। আর মনে রাখবে এই যে টায়ালিন রয়েছে, এই টায়ালিনটি কিন্তু লালা রসেও পাওয়া যায়, যেমন লাইসোজাইমিন লালা রসে পাওয়া যায়, ঠিক টায়ালিনটাও কিন্তু লালা রসে পাওয়া যায়, ঠিক আছে। পরবর্তী দেখো, মানুষের দাঁত কি প্রকারের দাঁত? মানুষের দাঁত হচ্ছে মনে রাখবে হেটারোডন্ট প্রকৃতির, অর্থাৎ যে প্রকার দাঁত সমান থাকে না, বিভিন্ন প্রকারের দাঁত এর সংমিশ্রণে যে দাঁতের পাটি থাকে তাকে বলা হচ্ছে হেটারোডন্ট। আর যেমন মাছের দাঁত হচ্ছে হোমোডন্ট, অর্থাৎ মাছের যে দাঁতগুলো থাকে প্রত্যেকটাই একই রকম প্রকারের, এই জন্য মাছের দাঁত হচ্ছে হোমোডন্ট আর মানুষের দাঁত হচ্ছে হেটারোডন্ট। শিশুর দাঁতের সংখ্যা কত? 20টি। প্রাপ্তবয়স্কদের দাঁতের সংখ্যা 32টি, অবশ্যই কিন্তু উভয় পাটিতে। তারপর মানুষের দাঁত হচ্ছে 4 প্রকারের: ইনসাইসর, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার। ইনসাইসরের সংখ্যা হচ্ছে 8টি, ক্যানাইনের সংখ্যা হচ্ছে 4টি, প্রিমোলার দাঁতের সংখ্যা হচ্ছে 8টি এবং মোলার দাঁতের সংখ্যা হচ্ছে 12টি। তোমরা মনে রেখো। তারপর দেখো, মানুষের 3 জোড়া লালা গ্রন্থি থাকে, মনে রাখবে 3 জোড়া লালা গ্রন্থি থাকে। তাদের মধ্যে হচ্ছে 1 জোড়া প্যারোটিড গ্রন্থি যা কর্ণপটহের কাছে থাকে। তারপরে সাব ম্যান্ডিবুলার গ্রন্থি, ছবিতে যদি দেখতে পাবে সাব ম্যান্ডিবুলার গ্রন্থি রয়েছে। তারপরে সাবলিঙ্গুয়াল গ্রন্থি, ঠিক আছে, ছবির মাধ্যমে দেখতে পারো। তো প্যারোটিড গ্রন্থি, সাব ম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল 3 প্রকার লালা গ্রন্থি থাকে। তার মধ্যে মনে রাখবে সর্বাধিক লালা ক্ষরণ করে কোন গ্রন্থি? তো সাবলিঙ্গুয়াল গ্রন্থিটি সর্বাধিক লালা কিন্তু ক্ষরণ করে আমাদের লালার মধ্যে। তারপর মানুষের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থির নাম কি? তো মানুষের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থির নাম হচ্ছে যকৃৎ। যকৃৎ হচ্ছে সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি। নেক্সট দেখো, মানুষের পরিপাক ক্রিয়া শুরু হয় কোথা থেকে? মুখ থেকে। মনে রাখবে মুখ থেকে মানুষের পরিপাক ক্রিয়া শুরু হয়। লালা মিশ্রিত খাদ্য, অর্থাৎ এখানে কেন বলেছি এই কথাটা, মনে রাখবে লালা মিশ্রিত খাদ্য ছাড়া কোনো প্রকার খাদ্যই কিন্তু আমরা হজম করতে পারি না। কোনো খাদ্য যদি আমাদের গলা থেকে নিচে নেমে আসে তার মানে বুঝতে হবে যে ওই খাদ্য অবশ্যই লালা মিশ্রিত। লালা মিশ্রিত নয় এমন কোনো খাদ্যকে আমরা গ্রহণ করতে পারি না। তারপরে দেখো, শর্করা ভঙ্গক উৎসেচক, অর্থাৎ যে প্রকার উৎসেচক শর্করাকে ভাঙতে পারে তাদের মধ্যে রয়েছে টায়ালিন, অ্যামাইলেজ, মল্টেজ, আইসোমল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ, প্রত্যেকটাই হচ্ছে শর্করা ভঙ্গক উৎসেচক। মনে রাখবে, কারণ কোশ্চেন দিবে নিচের কোনটি
শর্করা ভঙ্গক উৎসেচক, কোনটি প্রোটিন ভঙ্গক উৎসেচক, কোনটি ফ্যাট ভঙ্গক উৎসেচক, ওই জন্য এগুলো কিন্তু অবশ্যই জানা দরকার। পরবর্তী কোশ্চেন দেখব, ফ্যাট ভঙ্গক উৎসেচক কোনটি? তো গুরুত্বপূর্ণ যে ফ্যাট ভঙ্গক উৎসেচক রয়েছে তার মধ্যে হচ্ছে লাইপেজ হচ্ছে ইম্পর্টেন্ট। আর প্রোটিন ভঙ্গক উৎসেচকের মধ্যে রয়েছে পেপসিন, রেনিন, ট্রিপসিন, ইরিপসিন, কাইমোট্রিপসিন, এগুলো কিন্তু মনে রাখবে। তারপর দেখো, লালা গ্রন্থি থেকে নিঃসৃত উৎসেচকের নাম হচ্ছে টায়ালিন, এছাড়াও রয়েছে লাইসোজাইম। পাক গ্রন্থি থেকে নিঃসৃত উৎসেচকের নাম হচ্ছে পেপসিন এবং রেনিন। অগ্নাশয় থেকে ক্ষরিত হয় এই ধরনের উৎসেচক রয়েছে অ্যামাইলেজ, ট্রিপসিন, কাইমোট্রিপসিন। তারপর মনে রাখবে, একজন প্রাপ্তবয়স্ক পুরুষের যে বিএমআর অর্থাৎ বেসাল মেটাবলিক রেট এর মানটা প্রতি বর্গমিটার আয়তনে প্রতি ঘন্টায় 40 কিলো ক্যালোরি হয়ে থাকে এবং সেই পরিমাণটা মহিলার ক্ষেত্রে 37 কিলো ক্যালোরি। পরবর্তী কোশ্চেন, যে প্রক্রিয়ায় শোষিত সরল খাদ্যে কোষের মধ্যে প্রোটোপ্লাজমের মধ্যে অংশীভূত হয়ে যায় এই প্রক্রিয়াটাকে বলা হয় আত্তীকরণ। ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম এই অংশগুলি পৌষ্টিকতন্ত্রের কিসের সাথে যুক্ত? তোমরা রাখবে ক্ষুদ্রান্তের সাথে কিন্তু যুক্ত। সিকাম এবং কোলন কোন অঙ্গের সাথে যুক্ত? সেটা হচ্ছে বৃহদন্ত্র। আচ্ছা, বৃহদন্ত্র হবে। হ্যাঁ, তারপর দেখো, মানুষের অন্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়ার নাম কি? এসচেরিচিয়া কোলাই, যাকে ই কোলিও বলা হয়। আর এই একটি উপকারী ব্যাকটেরিয়া যা ভিটামিন B12 সংশ্লেষ করতে বিশেষভাবে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, দাঁতের এনামেল কি দিয়ে তৈরি? তো দাঁতের এনামেল কিন্তু ক্যালসিয়াম ফসফেট, এটা হচ্ছে প্রধান বা মূল উপাদান। এছাড়াও রয়েছে ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম ফসফেট। এবং যদি বলা হয় মূল উপাদান কি, তাহলে অবশ্যই মনে রাখবে ক্যালসিয়াম ফসফেট, এখানে মূল উপাদানটাকে নেওয়া হয়েছে। তারপর পরিপাকতন্ত্রের মধ্যে ইংরেজি যে অক্ষরের মধ্যে মতো যে অঙ্গটি রয়েছে তার নাম কি? তো পাকস্থলী। একজন মানুষের জিহ্বায় যে ষাটকোরক থাকে তার সংখ্যা প্রায় 2000 থেকে 8000। মানব দেহের একমাত্র অংশ যা পুনরায় বিকশিত বা পুনরুত্থিত হতে পারে তার নাম হচ্ছে যকৃৎ। অ্যাসিডের ক্রিয়া থেকে পাকস্থলীর অভ্যন্তরীণ যে আস্তরণ আছে তাকে রক্ষা করে শ্লেষ্মা। অগ্নাশয় হচ্ছে এক প্রকার মিশ্র গ্রন্থি। তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এই পৌষ্টিক বা পরিপাকতন্ত্র থেকে। এছাড়াও এই ছবির মাধ্যমে তোমরা দেখতে পারো যে জিভের অগ্রভাগে মিষ্টি প্রকারের স্বাদ পাওয়া যায়, অগ্রভাগের একটু পিছনে দুপাশে লবণাক্ত স্বাদ করো, তারও পিছন দিকে দুপাশে অম্ল প্রকৃতির স্বাদ এবং পিছনে থাকে পশ্চাৎ দিকে তিক্ত প্রকৃতির স্বাদ। ঠিক আছে, তো তোমরা এটা হয়তো এর আগেও ক্লাসে আবার করে বলেছিলাম, তোমরা দেখে নিবে। ঠিক আছে, তো পৌষ্টিক তন্ত্র থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে তোমাদের করিয়ে দিলাম, যা তোমাদের আপকামিং যে কোনো WBPSCর মানে এক্সামের জন্য কিন্তু যথেষ্ট। তোমরা অবশ্যই এই ক্লাসগুলি রেগুলার করবে আর তোমরা সাপোর্ট করবে। যারা নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ রেগুলার কিন্তু এখন ক্লাস আসবে। হয়তো আগে ক্লাস আসেনি, তোমরা হয়তো ডিমোটিভেট হয়ে গেছিলে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, যেহেতু আইডিটা রিকভার করতে পেরেছি। এখন রেগুলার ক্লাস চলবে, ধামাকা ক্লাস। তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, সকলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। থ্যাংক ইউ।